নমস্কার, কল্পকথা চ্যানেলে সব বন্ধুদের আবারও স্বাগত। আজ আমি পড়ে শোনাব শিবাদ্রিজার লেখা একটা ছোট্ট গল্প, মায়ের মৃতদেহের অধিকার থেকে বঞ্চিত পুত্র। গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। মায়ের মৃতদেহের অধিকার থেকে বঞ্চিত পুত্র। ছেলেকে নিয়ে সুখদার সুখের সংসার, যত সুখ তার ছেলেকে নিয়ে। মা ছেলে অন্তপ্রাণ। ছোটবেলা থেকে সুখদা কষ্ট করে হলেও ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে। তার স্বামী বরেনের ছেলের লেখাপড়া নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, সে ওইসব দিকে মাথাই ঘামায় না। ছেলে যখন ছোট ছিল, অর্থাৎ নিচু ক্লাসে পড়ত, তখন মোটামুটি নিজের পয়সায় সুখদা চালিয়ে নিতে পারত। ক্লাস 8 পর্যন্ত কিছু কিছু বই স্কুল থেকে সাহায্য পাওয়া যেত। কোনো গরিব মেধাবী ছাত্রছাত্রী হলে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে দরখাস্ত দিলে বই মঞ্জুর হতো। কিন্তু ক্লাস 9-এ ওঠার পর পুরো বই কেনার দায়িত্ব পড়ত বাড়ির অভিভাবকের উপর। ক্লাস 9-এর পাঠ্য বইগুলোর দাম বেশি ছিল না, কিন্তু কিছু কিছু বই যেমন ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার ইত্যাদি বইগুলোর দাম খুব বেশি ছিল। গরিব মেধাবী ছাত্রছাত্রীদের ওই বইগুলো কেনা সম্ভব হতো না। সুখদা বড়লোক শিক্ষকের বাড়িতে পরিচারিকার কাজ করে। তার স্বামী বরেনও লোকের বাড়িতেই কাজ করে, তবে তার কাজের ধরনটা আলাদা, মরশুমি কাজ। বর্ষাকালে চাষের কাজ, রোয়ার কাজ, লাঙলের কাজ, ধান কাটা, ধান ঝাড়াই, সবজির দিনে সবজি চাষের কাজ, এসব বিভিন্ন ধরনের কাজ করত। সুখদা এবং বরেনের 2 মেয়ে এবং 1 ছেলে। বড় মেয়ে রেবতী এবং ছোট মেয়ে সুনীতি। 12 বছর বয়সের মধ্যে সুখদা এবং বরেন 2 মেয়ের বিয়ে দিয়ে দেন। একমাত্র ছেলে সুভাষ। তার পড়াশোনার ব্যাপারে সুখদা খুব সচেতন। ক্লাস 9-এ ওঠার পর সুভাষের কিছু বই সে যে শিক্ষকের বাড়িতে কাজ করে ওই বাড়ির থেকে সংগ্রহ করে এবং ওই বাড়ির থেকে কিছু অর্থ সাহায্যও পায়। এছাড়া পাড়ার মধ্যে সাহায্য চাইতে গেলে সহৃদয় শিক্ষিত ব্যক্তিরা সুখদাকে সাহায্য করতে কার্পণ্য করতেন না। এইভাবে সুখদার ছেলে সুভাষ মাধ্যমিক পাশ করল। মাধ্যমিকে হাই সেকেন্ড ডিভিশনে পাশ করে। তখনকার সময়ে ওই রেজাল্টের খুব দাম ছিল। এবার সুভাষ উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে। সুভাষকে উচ্চ মাধ্যমিক পড়াবার জন্য আবারও সুখদাকে সেই দরজায় দরজায় লোকের বাড়িতে হাত পাততে যেতে হলো। সকলে সাহায্যও করলেন। সুভাষ কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলো। কোনো গাইড ছাড়া উচ্চ মাধ্যমিকেও হাই সেকেন্ড ডিভিশনে পাশ করলো। এবার সুভাষ কলেজে পড়বে। ছেলের থেকে মায়ের স্বপ্ন বেশি। সুখদা তো তার ছেলেকে নিয়ে স্বপ্নে জাল বুনে যাচ্ছে। সে নিজেও জানে না তার স্বপ্ন সার্থক হতে কত সময় লাগবে। সুখদা মনে মনে ভাবছে, আমার শুধু স্বপ্ন দেখলে তো হবে না, ছেলেকে কলেজে ভর্তি করাতে হবে। আবার লড়াই, আবার অন্য ধরনের যুদ্ধ। সুখদার দিন রাত এক হয়ে যাচ্ছে। বেশি টাকার প্রয়োজন। এবার বাড়ির থেকে তো সুভাষ আর কলেজে পড়তে যেতে পারবে না। সেই একই পদ্ধতিতে টাকা জোগাড় করল। কলেজে সুভাষ ভর্তি হলো এবং একটা মেস ঠিক করে এলো। এবার প্রতি মাসে মেসে সুভাষের জন্য টাকা পাঠাতে হবে। কলেজ হোস্টেলে থাকলে প্রতি মাসে খরচ অনেক বেশি পড়বে। তাই কয়েকজন গরিব বন্ধু মিলে কম খরচের জন্য মেসের ব্যবস্থা করেছে। যত কম খরচ হোক না কেন, টাকা তো সুখদাকেই পাঠাতে হবে। সুভাষ চলে গেল মেসে। এদিকে সুখদা বেশি বেশি পরিশ্রম করতে লাগলো। দিনের খাওয়াটা কাজের বাড়িতে হলেও
বাড়িতে রাতের খাবারটাও সংকোচন করতে লাগলো। ছেলেকে টাকা পাঠাতে হবে যে। জীর্ণশীর্ণ চেহারার সুখদার মনে তখন কত স্বপ্ন সুখ, ছেলেকে কলেজে পড়াতে পারছি। দেখতে দেখতে সুভাষ কলেজ পাশ করল। সুভাষ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখায়। যথা সময়ে হলদিয়া ফার্টিলাইজার কর্পোরেশন থেকে কল পায়। তখন অফিসার পোস্টের জন্য লিখিত পরীক্ষা দিতে হতো, তারপরে ইন্টারভিউর মাধ্যমে চাকরি হতো। কিন্তু লোয়ার পোস্টের জন্য ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে সুভাষের চাকরিটা হয়ে যায়। চাকরি পাওয়ার পর সে চাকরি স্থলের কাছে অর্থাৎ হলদিয়াতে একটা মেসে থাকতে শুরু করে। মাঝে মধ্যে ছুটিতে বাড়িতে আসত। সুখদা এবং বরেন যেমন খেটে খাওয়া মানুষ তেমনিই থেকে গেল। ওদের আর আর্থিক উন্নতি হলো না। বেশ কয়েক বছর পর বরেন বিভিন্ন রোগে অসুস্থ হয়ে মারা যায়। সুখদা একা বাড়িতে থাকে। সারাদিন লোকের বাড়িতে কাজ করে সন্ধেবেলায় এসে নিজের বাড়িতে থাকে। সারাদিনের খাওয়া কাজের বাড়িতে সারা হয়। রাত্রে বাড়িতে এসে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। মেসে থাকতে থাকতে সুভাষ ওই জীবনটায় অভ্যস্ত হয়ে পড়ে। এখন নিজে পয়সা ইনকাম করছে, কাউকে কোনো জবাবদিহি করতে হচ্ছে না। কষ্ট করে সীমিত পয়সার মধ্যে দিন কাটাতেও হচ্ছে না। সর্বোপরি মাকেও পয়সা দেওয়ার বালাই নেই। মেসে থাকতে থাকতে বন্ধুদের কথা শুনে বিয়ে করবার সিদ্ধান্ত নেয়। কিছু কিছু পাত্রীর পরিবার অভিভাবকহীন পাত্র খুব পছন্দ করে। সেই সব পরিবারের কাছে সুভাষ সোনায় সোহাগা। কয়েকজন বন্ধুর কথা শুনে সেরকম পরিবারের মেয়ে শর্মিলার সঙ্গে সুভাষের বিয়ে ঠিক হয়। বিয়েতে সুভাষের মাকে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ল না। প্রকৃতপক্ষে সুভাষের প্রয়োজন পড়েনি, কারণ তার মা তো লোকের বাড়িতে চাকরানির কাজ করে। তাই তার মাকে নিয়ে গিয়ে শ্বশুর বাড়িতে ঠিক অভিভাবকত্ব মানায় না। আর দুই দিদির সঙ্গে তো সুভাষ কোনো সম্পর্কই রাখে না। সুখদা যখন প্রথম শ্বশুর বাড়িতে আসে তখন তার বয়স বড়জোর 8 কি 9 বছর হবে। শ্বশুর বাড়িতে এসে সমবয়সী দেওর এবং ননদদের সঙ্গে খেলনাবাটি খেলত। খেলতে খেলতে সুখদা একদিন বড় হয়ে যায়। দ্বিতীয়বার সুখদাকে তার স্বামী অর্থাৎ বরেনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। কারণ প্রথমবার যখন সুখদার বিয়ে হয়েছিল তখন সে ঋতুমতী ছিল না। দ্বিতীয়বার বিয়ের পর সুখদা রাতারাতি মেয়ে থেকে নারী হয়ে ওঠে। বরেন সুখদার চেয়ে বয়সে প্রায় 12 বছরের বড় ছিল। কিন্তু ওই বয়সে বরেন গা ভাসিয়ে ঘুরে বেড়াত, কোনো কাজকর্ম করতে চাইতো না। সংসারে অনটনের মধ্যে 3-3টে ছেলে মেয়ে। বরেনের বাবা এবং মা মারা যাওয়ার পর ভাইয়েরা সব আলাদা সংসার করে নেয়। বরেনের সংসারের পুরো দায়িত্ব তো বরেনকেই সামলাতে হবে, কিন্তু বরেন কিছুতেই কাজে যেতে চাইতো না। সুভাষ যখন কয়েক মাসের বাচ্চা তখন সুখদা প্রথম লোকের বাড়িতে পরিচারিকার কাজে বেরোয়। ওই ছোট্ট ভাইকে সামলানোর দায়িত্ব ছিল দিদি রেবতীর উপর। 2 মেয়ের পরে ছেলে, তাই ছেলের প্রতি মায়ের অন্ধ স্নেহ তো ছিল। এই জন্য একরত্তি মেয়ের দিকে না তাকিয়ে ছেলের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য সাবধান বাণী শুনিয়ে যেত 14 বার। সুখদা বাড়ি থেকে কাজ করে এসে কয়েক মাসের বাচ্চাকে সামলাতে তার কত যে বিনিদ্র রজনী কেটেছে তার কোনো হিসেব নেই। বিয়ের পর্ব মিটে যাওয়ার পর সুভাষ এবং শর্মিলা দার্জিলিংয়ে হানিমুনে যায়। 10 দিনের হানিমুন সেরে 2 দিনের জন্য সুভাষ বউকে নিয়ে মায়ের কাছে আসে। হানিমুন ফেরত মায়ের জন্য সুভাষ হাতে করে কিছু নিয়ে আসা তো দূরের কথা, বরং এসে মাকে জিজ্ঞাসা করে, মা তুমি আমাদের কি খাওয়াবে? মা তো দেখে অবাক, বলে কিরে তুই বিয়ে করেছিস কবে? সুভাষ তার মাকে বেশ গর্বের সঙ্গে উত্তর দেয়, মাসখানেক হলো আমি বিয়ে করেছি। জানো মা, শর্মিলার বাড়ির অবস্থা খুব ভালো,
শর্মিলার বাবার কাছ থেকে বিয়েটা সারার জন্য আমার উপর বেশ চাপ ছিল, তাই তাড়াতাড়ি বিয়েটা করে ফেলতে হলো। এই জন্য তোমাকেও দিদিদের জানাতে পারিনি। তাছাড়া তোমাদের নিয়ে গেলে শর্মিলার বাড়ির আত্মীয় স্বজনদের সামনে আমার কোনো মান সম্মান থাকতো না। শর্মিলা সুখদার সামনে দাঁড়িয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে হাসছে। সুভাষ এবার আরও বড়াই করে মাকে বলছে, দেখেছো মা, শর্মিলার গায়ে যত গয়না দেখছো সব ওর বাবা ওকে দিয়েছে। এত গয়না আগে তো তোমার দেখার সৌভাগ্য হয়নি, আমিও কোনো দিন দেখিনি। সুখদা খুব শান্তভাবে ছেলেকে জিজ্ঞাসা করে, তা বৌমার বাবা কি করেন? ওরা কয় ভাই কয় বোন? সুভাষ উত্তর দেয়, শর্মির বাবা ওদের বাড়ির কাছেই একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, তবে ওদের জমি জায়গাও বেশ আছে। ওদের ফ্যামিলিকে বেশ বড়লোক বলা যায়। আর শর্মির দুই ভাই, দুজনেই ক্লোরাইড কোম্পানিতে কাজ পেয়েছে। সুখদা এবার আগ্রহ সহকারে জিজ্ঞাসা করে, তা ওরা ভাই বোনেরা কদ্দূর লেখাপড়া করেছে রে? সুভাষ আমতা আমতা করে মাকে উত্তর দেয়, ওরা 3 ভাই বোনই মাধ্যমিক পাস। সুখদা মনের অজান্তে নিচু স্বরে বলে ফেলে, আমি তোকে বাড়ির কাজ করে চেয়ে চিনতে গ্র্যাজুয়েট করাতে পেরেছি। সুভাষ বলে, কি বললে মা, কি বললে? সুভাষ কথাটা ঠিকই শুনতে পেয়েছে। সুখদা আবার বলে, আমি যে তোর মাস্টার কাকার বাড়িতে কাজ করি, তার সব ছেলেমেয়েরা কেন্দ্র সরকারে চাকরি করে। ওই মাস্টারবাবু বলেন, শিক্ষা হলো বড় গয়না। আর ওই মাস্টারবাবুর বউয়ের কত গয়না, একখানাও গায়ে দিতে দেখি না। আর ওই মাস্টারবাবুর মায়েরও কত গয়না, সারাক্ষণ ওই জেঠিমার শরীর গয়নায় চাপা থাকে। সুভাষ তার মায়ের কথাটা সংশোধন করে বলে, মা, তুমি বললে কেন্দ্র সরকারে চাকরি করে। কেন্দ্র সরকারে নয় মা, ওটা হবে কেন্দ্রীয় সরকার। মা, তুমি যাও, তাড়াতাড়ি রান্নাটা বসাও। শর্মির আবার রাত্রি 9টার মধ্যে খাওয়া অভ্যেস। অবশ্যই ওই অভ্যেসটা এখন আমারও হয়ে গেছে। কি রান্না করবে মা? সুখদা বলে, আমি তো একা মানুষ, রাত্রিরে প্রায় দিন মুড়ি খেয়েই শুয়ে পড়ি। কি আর করব তোদের জন্য, দেখি কি করা যায়। হয়তো ডাল করব আর ভাতে আলু সেদ্ধ দেব। তোর কাকাদের মুরগিগুলো সবে ডিম দেওয়া শুরু করেছে, তাই তোর কাকিমা আমাকে খেতে 2টো ডিম দিয়েছে। সেই 2টো ডিম তোদের মামলেট করে দেব। সুভাষের মায়ের ভুল উচ্চারণের জন্য পাছে বউয়ের কাছে তার প্রেস্টিজ চলে যায়, সেই জন্য সঙ্গে সঙ্গে সে বলে ওঠে, মামলেট নয় মা, মূর্খদের মতো তুমি মামলেট বলছো কেন? ডিমের অমলেট বলো। সুখদা রান্না করতে চলে যায়। রান্না হয়ে যাওয়ার পর সুখদা ছেলে বৌমা সবার জন্য বিছানা রেডি করতে যায়। বিছানা পাততে গিয়ে মনে মনে ভাবছে, মাস্টারবাবুর বইয়ের কাছ থেকে একটা পুরনো বিছানার চাদর চেয়ে এনেছিলাম, এখন এটা কাজে লেগে যাবে। ছেলে বৌমা তো ঘরের ভিতরে শোবে, বিছানাটা পরিপাটি না হলে সুভাষ আবার কথা শোনাতে ছাড়বে না। সুভাষ এবং শর্মিকে সুখদা মেঝেতে আসন পেতে খেতে দিয়েছে। সুভাষ শর্মিকে বলছে, একদিন কষ্ট করে মেঝেতে বসে খেয়ে নাও, জানি তোমার কষ্ট হবে। সুভাষ খেতে খেতে মাকে বলছে, জানো মা, আজকাল আর এইসব খাবার মুখে রোচে না। সুখদার চোখ ছলছল করে, মনে মনে ভাবছে, তোকে পড়াতে গিয়ে একসময় 2 মুঠো ভাতও আমার কপালে জুটত না। ঝিয়ের কাজ না করলে আমি না খেয়েই মরতাম। তুই তো চাকরি করছিস, তোর কি মায়ের কথা চিন্তা করছিস? মনে মনে সুখদা ভাবলেও ছেলের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। পরদিন সকালে সুভাষ এবং শর্মি চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। সুখদা ছেলেকে জিজ্ঞেস করলো, কিরে, 2 দিন থাকবি যে বললি? সুভাষ বলে, না গো মা, শর্মির খুব অসুবিধে হচ্ছে এখানে। ওর এইভাবে থাকা তো অভ্যেস নেই, তাই চলে যাচ্ছি। সুভাষ চলে গেল, কিন্তু সুখদার জন্য 1 পয়সাও বরাদ্দ হলো না। হলদিয়াতে ফিরে শর্মির খুব গা গোলাচ্ছে,
সঙ্গে বমিও হচ্ছে। ওই দেখে সুভাষের মন্তব্য, তুমি তো এইভাবে খাওয়া দাওয়া করো না, তাই হয়তো গ্যাস থেকে তোমার শরীরটা খারাপ হচ্ছে। কিন্তু শর্মিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু বললেন ইউরিন টেস্টে পজিটিভ এসেছে। নতুন অতিথির আগমনের খবরে শর্মির মা, বাবা এবং ভাইদের মধ্যে খুশির হাওয়া বইছে। সুভাষ নিজেও খুব আনন্দিত। এবারে তো সে বুঝবে সন্তানের দায়িত্ব নেওয়াটা কতটা সহজ হয়। শর্মিলার খুব শরীর খারাপ হচ্ছে দেখে সুভাষের শ্বশুর এবং শাশুড়ি তাকে একটা পরামর্শ দেন। ওনারা বললেন, দেখো সুভাষ, তোমার মা তো সেই লোকের বাড়িতেই কাজ করেন, একটা কাজ করতে পারো, তোমার মাকে তোমাদের কাছে নিয়ে এসো, তাতে তোমার মান সম্মানও থাকবে আর শর্মিরও উপকার হবে। সেই তো শর্মির দেখাশোনা ছাড়া ও তো রান্নার লোকেরও দরকার। শ্বশুর এবং শাশুড়ির পরামর্শ খুবই গ্রহণযোগ্য ভেবে সুভাষ মায়ের কাছে বাড়িতে আসে। সুভাষ মাকে এসে বলে, মা, তোমার এবার বংশধর আসছে, মানে তোমার নাতি নাতনি আসছে, তার দেখভাল করবার দায়িত্ব তো তোমার উপরেই পড়ে, বলো মা। মা তো গ্রামের সহজ সরল খেটে খাওয়া মানুষ। নাতি নাতনির খবর শুনে খুশিতে আবেগপ্রবণ হয়ে পড়ে। ছেলেকে বলে, হ্যাঁ আমি যাব। সুভাষ কিন্তু একবারও তার মাকে বলেনি যে ওখানে সংসারের কাজের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সুখদা একদিন সময় নিয়ে তার কাজের বাড়িতে এসে বলল, আমি আমার ছেলের সঙ্গে হলদিয়া যাচ্ছি গো বেলির মা। এতদিন পরে আমার ছেলের মনে হয় সুমতি হয়েছে, তাই মায়ের কথা মনে পড়েছে। আমি আর তোমাদের বাড়িতে কাজ করতে পারবো না। খুব খুশি হয়ে মাস্টারমশাইয়ের বউকে কথাগুলো বলল। পরদিন সকালে সুখদা তার ছেলের সঙ্গে যাবে, তাই আনন্দে সবাইকে বলে বেড়াচ্ছে। দেওরের ছেলেকে তার বাড়িখানা দেখে রাখার জন্য অনুরোধ করল। সঙ্গে একখানা পুরনো নাইলনের ব্যাগও তাদের কাছ থেকে সংগ্রহ করল। সেই ব্যাগে তার দুটো বিধবার সাদা থান কাপড়, দুটো ব্লাউজ এবং দুটো সাদা সায়া অতি সযত্নে ভাঁজ করে ব্যাগে ভরে নিল। কিছু টাকাও ভাঁজ করা কাপড়ের আঁচলে বেঁধে রাখল। সবই কিন্তু কাজের বাড়ি থেকে পাওয়া। ছেলে চাকরি পেয়ে মাকে কোনোদিন কোনো উপহার দেয়নি, হয়তো দেওয়ার প্রয়োজনই বোধ করেনি। তারপর ছেলের সঙ্গে সকাল 7টায় রওনা দেওয়ার আগে নিজের বাড়িটাতে কপাল ঠুকে একবার প্রণাম করল। সুখদা ছেলের ভাড়া বাড়িতে প্রায় সকাল 10টার দিকে পৌঁছালো। সুভাষ মাকে বলল, মা তুমি একটু বসো। সঙ্গে সঙ্গে শর্মিলা ঝাঁঝিয়ে উঠে বলে, আমি আজ বাসন ফেলে রেখেছি, তোমার মাকে বলো বাসনগুলো মেজে নিয়ে রান্নাটা চাপিয়ে দিতে, না হলে দুপুরের খাবার খেতে দেরি হয়ে যাবে। সুভাষ কিছু বলার আগেই সুখদা বেশ অবাক হয়ে যায়। মনে মনে ভাবছে, এরা কি আমাকে তাহলে এদের কাজের লোক হিসেবে নিয়ে এসেছে? তারপর শুকনো মুখে সুভাষকে বলে, আমি তো কাপড়টা ছাড়বো, আমার এই ব্যাগখানা নিয়ে কোথায় রাখবো বল? আমি তাহলে সেখানেই কাপড়খানা ছেড়ে নেব। সুভাষ নিজের শোবার ঘরের পাশে ছোট একখানা ঘর দেখিয়ে দিল। সুখদা কাপড়খানা ছেড়ে বাসনগুলো মেজে নিল। সুভাষ মাকে বলল, ফ্রিজে অল্প মাছ আছে, মাছ আমি বের করে দিচ্ছি, মাছের ঝোল করো। সবজিও কিছু আছে, দেখো কিছু করে দিতে পারো কিনা। শর্মিলা কিছু একটা বলবার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই সুখদা বলে, ঠিক আছে আমি সবজি করে দিচ্ছি। আশা থেকেই শর্মিলা যে শাশুড়িকে কাজের লোকের চোখে দেখছে সেটা সুখদার বুঝতে এতটুকু অসুবিধে হয়নি। সুখদার প্রতি শর্মিলার কঠোর দুর্ব্যবহারের পরও কোথা দিয়ে মাস 5 কেটে যায়। যত দিন যাচ্ছে ততই সুখদার প্রতি শর্মিলার ব্যবহার যেন কদর্য ব্যবহারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাও সুখদা ছেলের কাছে কোনো দিন কোনো অভিযোগ করেনি। আরও একটা ব্যাপার সুখদা লক্ষ্য করেছে,
সুখদা টয়লেটে গেলে শর্মিলা খুব বিরক্তি ভাব প্রকাশ করে। স্নান করতে যাক বা পেটের চাপ খালি করতে যাক, সবেতেই যেন শর্মিলার অসন্তুষ্টির ভাব প্রকাশ পায়। সুখদা টয়লেটে না গেলেই যেন ভালো হয়। এইরকম একদিনে খুব বিরক্তি ভাব নিয়ে শর্মিলা ওয়াশরুমে ঢুকে। তার আগে সুখদা স্নান করে বেরিয়েছে। অসাবধানতায় শর্মিলার পা পিছলে যায়। দোষটা গিয়ে পড়ে সুখদার উপর। ছেলে অফিস থেকে আসার পর একতরফা শর্মিলার কথা শুনে সেও মায়ের উপর অকথ্য ভাষায় অপমানজনক কথা বলে। সে উত্তেজিত হয়ে মাকে বলে, তুমি আমার সুখের সংসার দেখতে পারছো না, আমার সংসার দেখে তোমার হিংসে হচ্ছে। শর্মিলাকে নার্সিংহোমে ভর্তি করা হলো, কিন্তু ডাক্তারবাবু কিছু পরীক্ষা করবার পর বলেন, বাচ্চা ঠিক আছে, তবে আরও কয়েকটা পরীক্ষা করব। নার্সিংহোমে আপাতত 2 দিন ভর্তি থাকুক। সুখদা বাড়িতে একা। সুখদা নিজেকে অসহায় বোধ করছে, আর সুভাষের কথাটা বারবার তার মনে আসছে। মনে মনে ভাবছে, মেয়েদের সব কিছু থেকে উপেক্ষা করে পুত্র সন্তানকে কষ্ট করে মানুষ করে তার এই প্রতিদান। ভগবান আমাকে শাস্তিটা ঠিকই দিচ্ছেন মনে হয়, কারণ আমার মেয়েদেরকে আমিই বঞ্চিত করেছি। 3 সন্তানকে আমার সমান চোখে দেখাই উচিত ছিল। নার্সিংহোমে সুভাষ শর্মিলার সঙ্গে আছেন। শর্মিলার মা এবং বাবা দুজনেই রয়েছে। সুখদা শর্মিলার পড়ে যাওয়ার কারণ হিসেবে নিজেকে দায়ী মনে করছে। অবশ্যই শর্মিলার বাবা এবং মা ছাড়াও সুভাষও তাই মনে করেছে। এদিকে সুখদা একা বাড়িতে কিছুতেই চিন্তামুক্ত হতে পারছে না। তার মনে হচ্ছে কয়েকটা মুহূর্ত যেন কয়েক দিনে পরিণত হয়েছে। ভীষণ উৎকণ্ঠার মধ্যে যেন আর সময় কাটছে না। সুভাষ রাত্রি 9টায় নার্সিংহোম থেকে বাড়ি এলো। সুখদার মনে হচ্ছে তাকে দেখে সবই ঠিক আছে। মা সুভাষকে জিজ্ঞাসা করলো, কি রে সুভাষ, ডাক্তারবাবু কি বললেন? বাচ্চাটা ঠিক আছে তো? তবে অনেকক্ষণ পরে সুভাষ মাকে বলে, সব মোটামুটি ঠিক আছে, তবে ডাক্তারবাবু শর্মিকে একদম বেড রেস্টে থাকতে বলেছেন। বলেই সুভাষ ওয়াশরুমে ঢুকে যায়। সুখদা আর কাল বিলম্ব না করে বারান্দার গ্রিলে চাবি লাগিয়ে চাবিটা ভিতরে ছুঁড়ে দিয়ে চলে আসে। বাস স্ট্যান্ডে এসে নিজের বাড়িতে ফিরবার জন্য একটা বাসে উঠে পড়ে। কিন্তু সুখদা বাড়িতে পৌঁছতে গেলে তাকে ব্রেক জার্নি অর্থাৎ 2টো বাস পরিবর্তন করতে হবে। প্রথম বাসটা ঠিকঠাক ধরলেও দ্বিতীয় বাস ধরবার সময় তার বেশ গণ্ডগোল হয়ে যায়। এদিকে রাতও হয়ে গেছে, প্রায় 10টা বাজে। একজন বয়স্ক অসহায় মহিলাকে ন্যাশনাল হাইওয়েতে এত রাত্রে দাঁড়িয়ে থাকতে দেখে এক কম বয়সী সহৃদয় ছেলে এগিয়ে আসে তাকে সাহায্য করবার জন্য। এসে সুখদাকে জিজ্ঞাসা করে, মা, আপনি এত রাত্রে কোথায় যাবেন? এই রুটের বাস তো রাত্রি 9টার পর থাকে না। সুখদা চিন্তিত হয়ে ছেলেটাকে বলে, তুমি বাবা আমাকে একটা লরির ব্যবস্থা করে দাও না, যে লরিগুলো আমাদের বাড়ির দিকে যায়। ছেলেটা সুখদাকে বলে, মাসিমা, আপনি লরিতে করে এত রাত্রে যাবেন? আপনার বাড়ি কোথায়? সুখদা বলে, আমার বাড়ি বাবা শিমুলতলা, আর আমি বয়স্ক মহিলা, লরিতে উঠে গেলে আমার কি হবে? ছেলেটা বলে, সেটা কথা নয় মাসিমা, আসলে ওরা তো স্বাভাবিক থাকে না, কোথায় বলতে কোথায় আপনাকে নামিয়ে দেবে। কিছু যদি মনে না করেন একটা কথা বলবো? সুখদা বলে, হ্যাঁ বাবা বলো। ছেলেটা বলে, আমার নাম কমল, এখানে ভ্যানওয়ালা কমল বললে সবাই চিনবে। বাড়িতে আমার মা ছেলে থাকি। আজকের রাতটা আমাদের বাড়িতে কষ্ট করে কাটিয়ে দিন, ভোরে আপনাকে বাস ধরিয়ে দেব। আমার বাড়ির কাছেই 2 মিনিটের পথ হবে। কমল তার ভ্যানটা নিয়ে এলো। সুখদাকে ভ্যানে বসতে বলল। রাতটা সুখদার ভালোই কাটছে। কমলের মায়ের সঙ্গে বেশ আলাপ হয়ে তার খুব ভালো লাগছে। দুজনে রাতের খাবার খেয়ে গল্পে মশগুল। সুখদা তার ছেলের কথা তাদের কাছে সব বলল।
নিজের চাপা কষ্টটা হয়তো একটু হালকা করল। কমল হেসে বলল, জানেন মাসিমা, আমি এই জন্য বিয়ে করতে চাই না। আমি যখন আমার মায়ের পেটে, তখন আমার বাবা মারা যায়। মা আমাকে খুব কষ্ট করে বড় করেছে। আমি মাধ্যমিক পাস, কিন্তু কে দেবে কাজ, তাই ভ্যান চালাই। সারাদিনে যা আয় হয় আমার মা ছেলের হেসে খেলে চলে যায়। মা আমাকে সারাদিন কানের কাছে এসে বলে, কমল একটা বিয়ে কর, আমি মরে গেলে তোকে দেখবে কে। সুখদা একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমরা মা বাবারা সন্তানের কথা চিন্তা করে অনেক কিছুই উপদেশ দিই, কিন্তু তারা কি আমাদের কথা চিন্তা করে? আর নিজের পেটের ছেলে ভালো হলে তবে তো পরের মেয়ে ভালো হবে। আমার নিজের সন্তান আমাকে অপমানে বিদ্ধ করেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার সন্তানের মতো সন্তান যেন কোনো মায়ের কোলে না আসে, আর তোমার মতো সন্তান যেন সব মায়েরা পায়। জানো বাবা, আমি নাকি আমার সন্তানের সুখ দেখে সহ্য করতে পারছি না। আমার বুকে খুব ব্যথা লেগেছে বাবা। আমি লোকের বাড়িতে কাজ করে ওকে মানুষ করেছি, আমার এতটুকুও কষ্ট হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে আমি সত্যি ওকে মানুষ করতে পারিনি। আমরা মায়েরা সন্তানের দোষ বা অপরাধ ক্ষমা করে দিই, কিন্তু আমরা মায়েরাও কষ্ট পাই বাবা, সেটা ওরা বোঝে না। পরদিন ভোরবেলা কমল সুখদাকে আন্তরিকতার সঙ্গে বাসে তুলে দেয়। কন্ডাক্টরকে বলল, ভাই মাসিমাকে বাড়ির স্টপে দয়া করে ঠিকমতো নামিয়ে দেবেন। সুখদা বাড়ি পৌঁছালো। ভগবানকে স্মরণ করে বলল, ভগবান তোমার অশেষ করুণা, তুমি আমার বাড়িতে আমাকে ফিরিয়ে আজ স্বস্তি দিলে। আমার এই ভাঙা বাড়ি আমার কাছে স্বর্গ। পরদিন সুখদা মাস্টারবাবুর বাড়িতে যায়, পুরনো কাজটা যাতে ফিরে পায়। সুখদা সুভাষের বাড়ি থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পর সুভাষ ওয়াশরুম থেকে মায়ের খোঁজ করে। ভাবছে বারান্দার গ্রিলে তো তালা দেওয়া, মা গেল কোথায়। হঠাৎ পায়ে ঠেকে যায় চাবিটি। বুঝে যায় মা নিশ্চয় বাইরে বেরিয়েছে। আবার মনে মনে ভাবছে, এত রাত্রে মা বাইরে বা যাবে কেন। সন্দেহ হওয়ার বাইরে বেরিয়ে কোথাও না দেখতে পেয়ে বাড়ির পাশে সুভাষের এক কলিগ থাকে রবি, ওর বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে তার মা নিজের বাড়ি ফিরে গেছে। দুদিন পর শর্মিলা নার্সিংহোম থেকে বাড়িতে ফিরে আসে। তেমন বাড়াবাড়ি কিছু হয়নি, শাশুড়িকে অপদস্থ করতে তার এই অভিনব কৌশল, কিন্তু শাশুড়িকে কোণঠাসা করতে গিয়েই নিজেই এখন ফেঁসে গেছে। সুভাষ বলল, আমি আয়ার খোঁজ নিয়েছি, ওদের পার ডে হিসেবে টাকা দিতে হবে, প্রচুর খরচ, তাই মোটামুটি একটা ঝিয়ের ব্যবস্থা করেছি। প্রতিদিন এসে বাসন মাজা এবং ঘর মোছা করে দিয়ে যাবে, আর রান্না করালে টাকা বেশি দিতে হবে, তাই ঘর মোছা বাসন মাজা করতে বলেছি, তাতেই 1500 চাইছি। আমার পক্ষে এর বেশি খরচ করা সম্ভব হবে না, রান্নাটা তুমি নিজে করে নেবে। নার্সিংহোমে মেডিকেল টেস্ট ছাড়াও নার্সিংহোমে শর্মিলার ভর্তি থাকার 2 দিনের বিল সহ সব মিলিয়ে সুভাষ তার অফিসে জমা দেয়। কিন্তু ওই বিলে ওভার রাইটিং দেখে অফিসে যার কাছে বিলটি জমা পড়েছিল তার বেশ সন্দেহ হয়। অফিসে 2-4 জন স্টাফকে আবিরবাবু বিলটি দেখান। এই বিলটি নিয়ে অফিস রুমে বেশ সমালোচনা হয়। শেষ পর্যন্ত বিলটি সুভাষের বসের কাছে পাঠিয়ে দেন আবিরবাবু। সুভাষের বস শ্রী সন্দীপ ব্যানার্জি মেডিকেল বিলটির কারচুপি কিছুতেই বরদাস্ত করতে পারছেন না। তিনি সুভাষকে ডেকে পাঠান। সুভাষ যে বিলে কারচুপি করেছে সেটা সে কিছুতেই স্বীকার করছে না। মিস্টার ব্যানার্জি সাসপেন্ডের ভয় দেখান। তখন সুভাষের টনক নড়ে। প্রথমে সুভাষ তার মিসেসকে মানে শর্মিলাকে নিয়ে বসের কাছে যায়। মিসেস গিয়ে অনেক অনুরোধ করে ক্ষমা চায়, কিন্তু তাতে বরফ কিছুতেই গলল না, বরং বস আরও রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। নিরুপায় হয়ে মায়ের কাছে এসে সব কথা খুলে বলে, হায় রে জননী,
মা পড়ি মড়ি করে সুভাষের সঙ্গে তার অফিসে যায়। অফিসে গিয়ে সুভাষ মিস্টার ব্যানার্জির কাছে সত্যি কথা স্বীকার করে, কারণ সুখদাই ছেলেকে শর্ত দিয়েছিল, তুই যদি তোর বসের কাছে সত্যিটা স্বীকার করিস তাহলে আমি যাব তোর বসের কাছে, গিয়ে হাতে পায়ে ধরে যা করতে হয় আমি তাই করব। সুখদাকে দেখে মিস্টার ব্যানার্জির খুব দয়া হয়। দয়াপরবশত সুভাষের মায়ের কথা শুনে মিস্টার ব্যানার্জি ক্ষমা করে দেন সুভাষকে। তাকে ক্ষমা করলেও এত বড় অন্যায়ের জন্য শাস্তিস্বরূপ তিনি ডিমোশন করে দেন। সুখদা খুব ভোরে ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। কাজটা হয়ে যাওয়ার পর সুখদা ছেলের ভাড়া বাড়িতে না গিয়ে সেই দিনই নিজের বাড়িতে ফিরে আসে। গ্রামের সেই অজ্ঞ সহজ সরল মহিলার কোথায় যেন আত্মসম্মানে লাগে। নিজের মনে একটাই প্রশ্ন, আমি নিশ্চয়ই ওকে মানুষ করতে পারিনি, আমার প্রতি অন্যায় আমি মেনে নিলাম, তা বলে টাকার জন্য অসৎ জীবনের দিকে পা বাড়ালো। এইসব চিন্তা করতে করতে সুখদার শরীর ভেঙে যেতে লাগলো। নিজেই বুঝতে পারছে আমি আর বেশি দিন পৃথিবীতে থাকবো না। কাজের বাড়িতে গিয়ে মাস্টারমশাইকে বলে, বাবু আমার আর শরীর চলছে না, আমি আর আপনাদের বাড়িতে কাজ করতে পারবো না, আমার এখন মানসিক শান্তির দরকার। মাস্টারমশাইয়ের কাছে তার জমানো কষ্টার্জিত অর্থ প্রায় 50,000 টাকা নিয়ে বাড়িতে আসে। 2 মেয়েকে ডেকে পাঠায়। মেয়েরা এলে বলে, তোদের দুজনকে আমার জমানো টাকার মধ্যে 20,000 করে প্রত্যেককে দিলাম, তোদের জন্য তো আমি তেমন কিছু করতে পারিনি, ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা তোরা যেন সকলে সুখে থাকিস, আর বাকি যে টাকাটা আছে আমার শ্রাদ্ধ শান্তি করিস। আর হ্যাঁ, আর একটা কথা, আমি মারা যাবার পর যেন আমার মৃতদেহ সুভাষ স্পর্শ না করে, এমনকি ওর বউও না। এই অধিকার থেকে ওকে আমি বঞ্চিত করলাম। আমার মুখাগ্নি আমার বড় মেয়ে রেবতী করবে, পারলৌকিক ক্রিয়াকর্ম ওই করবে, এটাই আমার শেষ ইচ্ছা। দিন 5 মধ্যে একদিনের জ্বরে সুখদা তার সন্তানদের সুখ দিয়ে পৃথিবী থেকে সে অসুখের মধ্যে চিরবিদায় নিল। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাহি জানে, এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে, কেন যে আছো গো মা। তুমি তো দিতেছ মা যাছে তোমারে, স্বর্ণ শস্য তবু জাহ্নবী বাড়ি, তুমি তো দিতেছ মা যাছে তোমারে, স্বর্ণ শস্য তবু জাহ্নবী বাড়ি, জ্ঞান ধর্ম কত পূর্ণ কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না, কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণে, কেন যে আছো গো মা।